হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি কেয়ার টক টু টোতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সোনারা কেমন আছে? জানি অনেকের ঘরেই কিন্তু ছেলেমেয়েরা সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা লাগাতে এখন ভুগছে। কারণ কদিন আগে আমি আমার মেয়েকে নিয়ে এটাতেই ভুগেছি। এক টানা বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভীষণ খারাপ, শীতও সামনে কিন্তু পড়বে পড়বে করছে। ঠিক এইরকম ঋতু বদলের সময় কিন্তু শিশুদের সব থেকে বেশি ঠান্ডা লাগে। এরকম সর্দি, কাশি, ভাইরাল জ্বর, ফ্লু এইসবের প্রকোপ কিন্তু সব থেকে বেশি দেখা যায় এই অক্টোবর মাস থেকে টানা ফেব্রুয়ারি মার্চ অব্দি। এই সিজন চেঞ্জের জন্য দেখা যাচ্ছে শিশুরা অনবরত হাঁচি দিচ্ছে, শুতে গেলেই সবসময় খুশখুশানি কাশি হচ্ছে, কারোর আবার বুকের মধ্যে এতটাই কফ বসে রয়েছে যে ঘর ঘরানি একটা আওয়াজ হচ্ছে শুতে গেলে, শিশুরা শান্তিতে রাতে ঘুমাতে পারছে না। এমনকি অনেকের গা গরম হচ্ছে, 2-3 দিন কিন্তু জ্বর থাকছে। তাই এই রকম সমস্যা কিন্তু অস্বাভাবিক শিশুদের ক্ষেত্রে একেবারেই নয়। প্রায় ঘরে ঘরে কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। এইরকম ভাইরাস জনিত সমস্যা কিন্তু অনেক সময় চিকিৎসা ছাড়াই 7-10 দিনের মধ্যে সেরে যায়, কিন্তু কিছু জিনিস তার জন্য ঘরে আমাদের মেনটেন করতে হয়। আমার মেয়ের কিন্তু চিকিৎসা ছাড়াই ঘরে সেরে গেছে এবং তার জন্যই আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু আবার অনেক সময় শিশুদের মধ্যে নিউমোনিয়া বা শ্বাসকষ্টের মতো সমস্যা যদি দেখা যায় তাহলে কিন্তু এর প্রকোপ আবার সাংঘাতিক বেড়ে যায়। তখন কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া, ওষুধ ছাড়া কিন্তু এটা সারানো সম্ভব না। এই ওয়েদার চেঞ্জের সময় যদি শিশুদের সর্দি, কাশি, ঠান্ডা লাগার এরকম সমস্যা দেখা যায়, তাহলে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা ছাড়া আমরা ঘরে কিভাবে শিশুদের সুস্থ করে তুলতে পারি সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক আজকের ভিডিওর প্রথমেই একটা কথা বলি, যদি ঠান্ডা লাগার সাথে সাথে শিশুদের জ্বর থাকে গায়ে, সেই জ্বর যদি 100 তাপমাত্রার ওপর থাকে এবং টানা 3 দিন যদি এই জ্বর থেকে যায়, তাহলে কিন্তু কোনো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করবে না, সরাসরি শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে এর চিকিৎসা করবে। এবং কাশির ক্ষেত্রেও একটা কথা বলি, অনেকের প্রচন্ড কাশি হচ্ছে এই সময় ঠান্ডা লেগে গিয়ে, সেই কাশি যদি টানা 7 দিন স্থায়ী থাকে, না কমতে চায়, তাহলেও কিন্তু কোনো ঘরোয়া পদ্ধতি আর ট্রাই না করে সরাসরি চিকিৎসকের কাছে যাবে। তাহলে চলো এবার বলি যে সাধারণ ঋতু পরিবর্তনের ফলে যে শিশুদের সর্দি, কাশি, নাক দিয়ে জল পড়া, রাতে ঘুমোতে না পারা, নাক বন্ধ হয়ে যাওয়া, হালকা গা গরম, এই যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো থেকে ঘরোয়া পদ্ধতিতে পরিত্রাণের উপায় কি? যেহেতু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাই এই ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু শিশুদের ঠান্ডা লাগতেই পারে। আমাদের সবার প্রথম দেখতে হবে যে কি কারণে শিশুর ঠান্ডা লেগেছে, এই কারণটা আমাদের উদ্ঘাটন করতে হবে। না হলে কিন্তু যদি আমরা কারণটা না জানি যে কি কারণে ঠান্ডা লেগেছে, তাহলে কিন্তু পুনরায় আবার শিশুর সেই কারণে ঠান্ডা লাগতে পারে। তাই সবার প্রথম খুঁজে বার করো যে শিশুর কি কারণে ঠান্ডা লেগেছে, সেই কারণটা প্রতিকার করার চেষ্টা করো। যেমন ধরো এসি থেকে শিশুদের ঠান্ডা লাগতে পারে, গরম থেকে এসে ধরো শিশু এসি ঘরের মধ্যে ঢুকছে, সেখান থেকে ঠান্ডা লাগতে পারে। আবার এসি ঘর থেকে হঠাৎ গরমের মধ্যে বেরিয়ে পড়ছে, সেখান থেকেও কিন্তু ঠান্ডা লাগতে পারে। আবার ধরো শিশুদের আমরা অতিরিক্ত জামা কাপড় পরিয়ে রেখেছি, শিশু অতিরিক্ত ঘাম হচ্ছে, সেই ঘাম বসে গিয়েও কিন্তু শিশুর ঠান্ডা লাগতে পারে। শিশু অতিরিক্ত জল ঘাঁটে, সেই জল ঘাঁটলেও ঠান্ডা লাগতে পারে। আবার ধরো শিশু ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে বা ফ্রিজ থেকে বের করা কোনো খাবার খাচ্ছে বা কোনো পানীয় খাচ্ছে, সেটা থেকেও ঠান্ডা লাগতে পারে। তাই সবার আগে আমাদের জানতে হবে যে এক্স্যাক্ট কোন জায়গাটা থেকে শিশুর ঠান্ডা লেগেছে, সেই জায়গাটা সবার আগে বন্ধ করতে হবে। আবার অনেক সময় এই সমস্ত কারণ ছাড়াও কিন্তু ভাইরাস জনিত কারণেও শিশুদের ঠান্ডা লেগে যেতে পারে। এইরকম ঠান্ডা লেগে থাকলে কিন্তু শিশুদের বেশি ঠান্ডায় রাখা যাবে না। যদি সর্দি, কাশি অলরেডি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু চেষ্টা করতে হবে যতই গরম লাগুক শিশুর, ডিরেক্ট ফ্যানের তলায় বা ডিরেক্ট এসির তলায় কিন্তু শিশুকে একেবারেই রাখবে না। এসি চালালেও কিন্তু তাপমাত্রা 28-এ রাখতে হবে এবং ফ্যান চালালেও কিন্তু খুব হাই স্পিডে ফ্যান চালানো যাবে না, বা শিশুকে ডিরেক্ট ফ্যানের তলায় না শুয়ে একটু দূরে শোয়াতে হবে। শিশুকে এই সময় খোলামেলা আবহাওয়াতে রাখতে হবে, শিশুর ঘরে যাতে প্রপারলি আলো বাতাস ঢুকে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই সময় শিশুদের বেশি করে জল খাওয়াতে হবে, কারণ ঠান্ডা লেগে থাকলে এমনিতেই গলা শুকিয়ে যায়, তার উপর গলার মধ্যে যে কফটা জমে থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি বের করে দেওয়ার জন্য বা নামিয়ে দেওয়ার জন্য কিন্তু এই সময় বেশি করে জল খাওয়ানোটা খুব দরকার। যে সমস্ত শিশুরা এখনো অব্দি টয়লেট করার সময় বলতে পারে না, যাদের বয়স ছোট, তাদের ক্ষেত্রে বলবো চেষ্টা করবে এই কটা দিন সর্দি, কাশি যে কদিন লেগে আছে সে কদিন কিন্তু একটু ডায়পারে রাখতে শিশুকে। তাতে কি হয়, বারবার শিশু টয়লেট করে ফেলে না, ঠান্ডা লাগার প্রকোপটা যাতে বেড়ে না যায় তার জন্য বলছি একটু ডায়পারে রাখলে ভালো হয়। এবং ডায়পার পরালে কিন্তু সেটা প্রপার নিয়ম মেনটেন করে অবশ্যই পরাবে। নেক্সট বলবো নাসাল ড্রপ। এই সময় ঠান্ডা লাগার সময় সব থেকে বেশি সমস্যা যেটা শিশুদের মধ্যে দেখা যায় সেটা হলো নাক বন্ধ হয়ে যাওয়া। শিশুরা রাতে ঘুমাতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, নাকের প্যাসেজগুলো কিন্তু একদম ড্রাই হয়ে যায়, অনেকের আবার সর্দিতে আটকে যায়, তার জন্য শিশুরা
ঠিক মতো নিঃশ্বাস নিতে পারে না। তার জন্য কিন্তু ঘরে এইরকম একটা নাসাল ড্রপ কিনে রাখবে। এটা একদম নর্মাল স্যালাইন ওয়াটার। এটা দুটো নাকে শিশু দিতে হবে। কিভাবে দিতে হবে তার ডিটেলসটা একটু বলে দিই। সেটা হলো একটা নাকে শিশু যখন শোবে মাথাটা একটু উঁচু করে একটা নাকে দেবে, 2 ড্রপ দেবে। দেওয়ার পর নাকের ওপর থেকে নিচ অব্দি হালকা একটু প্রেস করবে। তাতে দেখবে যদি পাতলা সর্দি হয় সেটাও বেরিয়ে আসবে, গাঢ় সর্দি হয় সেটাও বেরিয়ে আসবে। নর্মাল নরম কাপড় দিয়ে খুব ভালো করে নাকের ভিতরটা এবং নাকের বাইরেটা পরিষ্কার করে দেবে। তারপর 5 মিনিট ওয়েট করবে। তারপর অপর নাকের যে ফুটোটা রয়েছে সেখানে আরো 2 ড্রপ দেবে, দিয়ে ঠিক একইভাবে এই নাকটাও ভালো করে পরিষ্কার করে দেবে। তাতে দেখবে শিশুর অস্বস্তি অনেকটা কমবে, রাতে ঠিক মতো ঘুমাতে পারবে। এবং রাতে যখন শিশু ঘুমাবে বারবার উঠে উঠে একটু খেয়াল করবে যে শিশু ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে কিনা। যদি নিঃশ্বাস আটকে যায় তখন ঠিক একই প্রসেসে আবারও নাসাল ড্রপ দেবে। এরকম দিনে 4 থেকে 5 বার নাসাল ড্রপ দিতে পারো, তাতে কোনো ক্ষতি নেই। শিশুদের নাক বন্ধ হয়ে গেলে চটজলদি কিভাবে এই নাক খোলা সম্ভব তার জন্য কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখান থেকে এইরকম সমস্যা হলে ভিডিওটা অবশ্যই বলবো পুরোটা দেখে নিও, অনেকটা সুবিধা হবে তোমাদের। নেক্সট বলবো ভেপার। যদি শিশুর গাঢ় কফ জমে গিয়ে থাকে তাহলে বলবো ভেপার কিন্তু খুব কাজে দেয় এই সময়। বাজারে প্রচুর নামি দামি কোম্পানির বাচ্চাদের জন্য কিন্তু এরকম স্টিমার মেশিন বেরিয়ে গেছে, যার মধ্যে একটা ছোট্ট ফুটো থাকে এবং যার মাধ্যমে কিন্তু ভেপার বাইরে আসে। সেই ভেপারটা যদি শিশু নেয় তাহলে কিন্তু এই কপালের বা নাকের মধ্যে যে জমে থাকা গাঢ় কফ সেগুলো কিন্তু তরল হয়ে বাইরে বেরিয়ে আসে। তাহলে পারলে এরকম একটা মেশিনও কিনে নিতে পারো, সেখান দিয়ে শিশুদের এই সময় যদি ভেপার দেওয়াতে পারো সেটা কিন্তু এই সময় খুব কাজে দেবে। নেক্সট বলবো কফ সিরাপ। ডাক্তারবাবু কোনো এক সময় ঠান্ডা লেগেছিল বলে শিশুকে কোনো একটা কাপ সিরাপ দিয়েছিলেন, সেই কাপ সিরাপটা এখন বাড়িতে রয়েছে। শিশুর কাশি হচ্ছে তাই হয়তো 4 ml কি 5 ml শিশুকে খাইয়ে দিলাম, তাতে শিশুর কাশি কমে যাবে। এরকম কিন্তু আমরা মায়েরা করে থাকি। এটা কিন্তু একেবারেই করবে না। এতে কি হয়, হিতে বিপরীত রিয়াকশন হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম কফ সিরাপ বা অ্যান্টিবায়োটিক কিন্তু শিশুকে খাওয়াবে না। সব জ্বর বা সব কাশিতেই কিন্তু অ্যান্টিবায়োটিক বা কফ সিরাপ ডাক্তারবাবুরা দেন না। ডাক্তারবাবু যখন মনে করবেন যে এখন কফ সিরাপ লাগবে বা অ্যান্টিবায়োটিক লাগবে তখনই কিন্তু শিশুকে শুধুমাত্র কফ সিরাপ বা অ্যান্টিবায়োটিক খাওয়াবে। এর বাইরে আমরা ঘরোয়া পদ্ধতিতে এই কাশিটা কিন্তু কমাতে পারি। কি করব তার জন্য? শিশুর এই অনবরত কাশি, গলার মধ্যে অস্বস্তি বা গলা ধরে যাওয়া, এই সমস্যা কাটানোর জন্য কিন্তু দিনে 3 থেকে 4 বার যদি অল্প কুসুম গরম জল খাওয়ানো যায় তাহলে কিন্তু শিশুদের অনেকটা আরাম হয়। যদি শিশুর বয়স 1 বছর হয়ে গিয়ে থাকে তাহলে এই গরম জলের সাথে হাফ চামচ মধু মিশিয়ে 3 থেকে 4 বার দিনে শিশুদের খাওয়াও। এই কাশি কমানোর জন্য হাফ চামচ আদার রস, 4-5টা তুলসী পাতার রস এবং হাফ চামচ মধু একসাথে মিশিয়ে একটা চামচে একটা লিকুইড তৈরি করো। এই সিরাপটাকে শিশুকে ঘুমাতে যাওয়ার আগে শিশুকে খাওয়াও। তাতে দেখবে শিশুর কাশিটা অনেকটা কম থাকবে, গলার মধ্যে একটু শিশু আরাম পাবে। এবং এগুলো করলে কিন্তু শিশুর মধ্যে যে জমে থাকা কফটা সেটাও কিন্তু অনেকটা তরল হবে। এইগুলো করতে পারো, তা বলে কিন্তু যে সে কফ সিরাপ শিশুকে খাইয়ে দিও না। নেক্সট বলবো স্নান। এই সময় শিশুদের কিভাবে স্নান করাবে। যদি দেখো 24 ঘন্টা শিশুর গায়ে কোনো জ্বর নেই তাহলে উষ্ণ গরম জলে অল্প জল দিয়ে শিশুদের স্নান করিয়ে দেবে এবং খুব শুকনো করে শিশুর মাথা গা মুছে দেবে। যদি দেখো শিশুর গায়ে জ্বর রয়েছে তাহলে একেবারে এই সময় শিশুদের স্নান করাবে না। এবং জ্বর থাকলে অবশ্যই কিন্তু শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে সমস্ত চিকিৎসা চালাবে। আর যদি দেখো যে শিশুর প্রচন্ড গাঢ় সর্দি হয়ে গেছে, বুকে কফ বসে গেছে, নাক দিয়ে গাঢ় কফ ঝরছে, তাহলে বলবো গা গরম জলে ভালো করে স্পঞ্জ করে মুছে দেবে। ডিরেক্ট চান করাবে না। হাতের কনুই থেকে হাত অব্দি ধুয়ে দিতে পারো, পায়ের হাঁটু থেকে পায়ের পাতা অব্দি ধুয়ে দিতে পারো, কিন্তু বুকে যাতে জল না লাগে সেটার দিকে খেয়াল রাখবে। আমরা মায়েরা কিন্তু বুঝি যে শিশুদের এখন কিরম কন্ডিশন, কি করানো উচিত, তাও আমি এটা তোমাদের জন্য একটু বলে দিলাম। নেক্সট বলবো খাবার দাবার। এই সময় শিশুদের কিরকম খাবার দাবার খাওয়াবে। 6 মাসের নিচে শিশুদের ক্ষেত্রে বলবো শুধুমাত্র কিন্তু 6 মাসের নিচে শিশুরা মায়ের বুকের দুধ খাবে, কারণ মায়ের বুকের দুধের মধ্যে যে অ্যান্টিবডিটা থাকে সেটা কিন্তু এই সময় সর্দি কাশি, ঠান্ডা লাগা, জ্বর এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে। তাই বুকের দুধ ছাড়া কিন্তু অন্য কিছু এই সময় তারা খাবে না। এবং বুকের দুধ কিন্তু খুব ঘন ঘন এই সময় খাওয়ানোর চেষ্টা করবে। যত এই সময় বেশি বুকের দুধ খাবে তত তাড়াতাড়ি কিন্তু তারা সুস্থ হয়ে যাবে। 6 মাসের উপরে শিশুরা সব রকমই খাবার দাবার খাবে, যেরকম খাবার দাবার তারা রেগুলার খায়, সবজি, মাছ, মাংস, ডিম, ভাত, ডাল, তরকারি সবকিছুই খাবে, কিন্তু যে পরিমাণ তারা রেগুলার খেত তার থেকে হাফ পরিমাণ খাবে। কেন আমি হাফ পরিমাণ দিতে বলছি, কারণ এই সময় শিশুদের মুখে কোনো রকম কোনো রুচি থাকে না, অনীহা চলে আসে খাবারে। জোর করা কিন্তু একেবারেই যাবে না এই সময়। শিশু যতটুকুনি খেতে পারছে ততটুকুনি দাও, দরকার হলে বারে বারে খাওয়াও। এই সময় শিশুদের যে খাবারগুলো খাওয়াবে সেগুলো একটু গরম গরম খাবার খাওয়ানোর চেষ্টা করবে। যেমন ধরো একটু গরম দুধ দিলে,
একটু গরম স্যুপ বানিয়ে দিলে, সেটা মাংসের স্যুপ বানিয়ে দিতে পারো, ডাল দিয়ে স্যুপ বানিয়ে দিতে পারো, সবজির স্যুপ বানাতে পারো, যেটা শিশু পছন্দ করে সেরকম স্যুপ বানিয়ে দিতে পারো। ধরো একটু দুধ সুজি বানিয়ে দিলে সেটাও একটু গরম গরম দেবে, তাতে শিশুর গলায় অনেকটা আরাম হবে। সন্ধ্যেবেলা শিশুদের একটু হেলথ ড্রিঙ্কস দিতে পারো, ধরো কমপ্ল্যান, হরলিক্স, পেডিয়াসিওর এই জাতীয় জিনিস দিতে পারো, তাতে শিশুরা দেখবে চটজলদি খেয়ে নেবে। এই সময় যতটা পারবে একটু পাতলা টাইপের খাবার বানিয়ে দেবে, শিশুদের খেতে সুবিধা হয়। শিশুরা এই সময় বেশি চিবিয়ে খেতে চায় না, তাই খিচুড়ি যদি বানিয়ে দাও একটু সবজি দিয়ে, সেই খিচুড়িটাও একটু পাতলা করে বানাবে, তাতে চামচে করে খাওয়াতেও সুবিধা হবে এবং দেখবে শিশু অনায়াসে একটু খেয়ে নেয় এই সময়টা। এই সময় শিশুদের যেহেতু মুখে রুচি থাকে না, সর্দি কাশি বেড়ে যায়, তার জন্য কিন্তু এই সময় ভিটামিন সি জাতীয় ফল খাওয়াতে হবে। যেমন ধরো লেবুর রস, কমলা লেবুর রস, বেদানার রস, আমলকির রস, এই জাতীয় জিনিসগুলো দেখবে শিশুদের খাওয়ালে মুখেও কিন্তু শিশুদের অনেকটা রুচি আসে এবং সর্দি কাশির প্রকোপটাও কিন্তু তাড়াতাড়ি সারে। নেক্সট বলি কি কি খাবার এই সময় শিশুদের খাওয়ানো যাবে না। ফলের মধ্যে বলবো কলা। কলা কিন্তু এই সময় একেবারেই শিশুদের খাওয়াবে না, কারণ কলাতে কিন্তু শ্লেষ্মা বৃদ্ধি করে, আর সর্দি কাশি লেগে থাকলে যদি কলা খাওয়াই তাহলে কিন্তু সর্দি কাশিটা প্রকোপটা আরো বেড়ে যাবে। এরপর বলবো ডিম। ডিম খাওয়াতে আমি বারণ করছি না, কিন্তু ডিম থেকে অনেকের অ্যালার্জেটিক টেন্ডেন্সি বাড়ে, কিন্তু আমরা বুঝতে পারি না যে বাচ্চার কখন অ্যালার্জি হচ্ছে। যদি দেখো প্রচন্ড পরিমাণে শিশু হাঁচি দিচ্ছে, প্রচন্ড কাশি হচ্ছে, তাহলে বলবো ডিমটা একটু অ্যাভয়েড করতে, কারণ এটা অ্যালার্জেটিক ফুড। তো যদি অ্যালার্জি বাড়ে তাহলে সর্দি কাশি, এই হাঁচি কাশির প্রকোপটা আরো বেড়ে যাবে, তাই ডিমটাও এই কদিন না দিলেই ভালো হয়। আর বলবো যে ফ্রিজ থেকে বের করা কোনো রকম খাবার কিন্তু এই সময় দেওয়া যাবে না। শিশুকে একদম তৈরি খাবার গরম গরম করে খাবার খাওয়াতে হবে। আর অনেকেই প্রশ্ন করে যে এই সময় টক দই খাওয়ানো যাবে কিনা। টক দইয়ের ক্ষেত্রে বলি টক দই খাওয়ানো যাবে, কিন্তু ফ্রিজের টক দই খাওয়ানো যাবে না। নর্মাল টেম্পারেচারে বাইরে রাখা টক দই খাওয়াতে হবে। এবং যদি শিশুর দেখো যে প্রচন্ড কাশি হচ্ছে, কাশির প্রকোপ প্রচন্ড বেড়ে গেছে, তাহলে কিন্তু টক দই দেবে না। টক দই দিলে কিন্তু কাশির প্রকোপ আরো একটু বেড়ে যাবে। শিশুকে কখন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। শিশুর ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি হলে প্রথম কদিন আমি যে হোম রেমেডিগুলো বললাম সেগুলো আগে অ্যাপ্লাই করে দেখো, তাতে অনেক সময় কিন্তু শিশুরা সুস্থ হয়ে যায় কোনো রকম চিকিৎসা ছাড়াই। কিন্তু অনেক সময় হয় যে এই হোম রেমেডিগুলো অ্যাপ্লাই করার পরও শিশু সুস্থ হচ্ছে না, এই ঠান্ডা লাগার প্রকোপ আরো বেড়ে যাচ্ছে, বুকে ঘড়ঘড়ানি আওয়াজ হচ্ছে, শিশু শ্বাস নিতে পারছে না, বুক আপ ডাউন করছে, মানে শ্বাসকষ্টের মতো একটা প্রবণতা দেখা দিচ্ছে, জ্বরের প্রকোপ বাড়ছে, কাশির প্রকোপ বাড়ছে, তাহলে কিন্তু আর ঘরে ফেলে রাখা যাবে না, কোনো রকম হোম রেমেডি অ্যাপ্লাই করা যাবে না। সরাসরি শিশু বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং শিশু বিশেষজ্ঞের পরামর্শ মতো ওষুধ দিতে হবে। এই ঠান্ডা লাগার প্রকোপ যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে দেখা যায় শিশুদের মধ্যে অনেক সময় শ্বাসকষ্ট হচ্ছে। এই শ্বাসকষ্ট কিন্তু মানে অনেক শিশুদের, বিশেষ করে ছোট শিশুদের মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে। কখন বুঝবো শিশু শ্বাসকষ্ট হচ্ছে? এই শ্বাসকষ্ট যখন শুরু হয় শিশুদের, তখন আমরা ইমিডিয়েটলি ঘরে কিভাবে রিলিফ দেবো, কখন ডাক্তারের কাছে নিয়ে যাব, কি ওষুধ খাওয়াবো, কি খাবার খাওয়াবো, এই ডিটেলসে আমি একটা সেপারেট ভিডিও বানাচ্ছি। এই ভিডিওতে আমি শ্বাসকষ্ট নিয়ে কিছু বলছি না। যাদের শিশুদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, যারা শ্বাসকষ্ট নিয়ে ভুগছো, তাদের বলবো যে আমার আপকামিং যে ভিডিওগুলো আসছে সেগুলোতে একটু চোখ রাখো এবং শ্বাসকষ্টের ভিডিওটা অবশ্যই দেখো, তা থেকে তোমরা উপকৃত হবে। আমার এই ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। কোনো রকম সমস্যা হলে সেটাও কমেন্টে জানিও, আমি রিপ্লাই করব। আর আজকের ভিডিওটা প্লিজ সকলের কাছে শেয়ার করে দাও, কারণ এই সমস্যার, সর্দি কাশি, ঠান্ডা লাগা, এই ওয়েদার চেঞ্জের জন্য যেটা হচ্ছে সেটা কিন্তু ঘরে ঘরে মারা ভুগছে। তো ভিডিওটা শেয়ার করলে মায়েদেরও অনেকটা উপকৃত হবে এবং বাচ্চারাও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ঘরে অনেকটা রিলিফ পাবে। তাই অনুরোধ করছি শেয়ার করো ভিডিওটা। আর খুব তাড়াতাড়ি তোমাদের নেক্সট ভিডিও আসছে, অনেকদিন বাদে ভিডিও ছাড়লাম, তার জন্য সত্যিই দুঃখিত। ভালো থেকো তোমরা, আজকের মতো যাচ্ছি, টাটা।